আজকের গল্প মৌসুমী হাজরার লেখা পর্দার আড়ালে। মাধবী দেবীর কেসটা নিয়ে কতটা এগোলো বিকাশদা? ওই যে গৃহবধূর সুইসাইড কেসটা? রঞ্জনার কথা শুনে বিকাশ খবরের কাগজটা মুখ থেকে সরিয়ে বলল, তোমাকে কাল পাত্রপক্ষ কখন দেখতে আসবে? রঞ্জনা দাঁত কিরমির করে বলল, তা জেনে তোমার কি লাভ? তোমার তো তাতে কিছুই এসে যায় না। বিকাশ একটু থেমে বলল, সকালের দিকে পাত্রপক্ষ আসলে তোমাকে এখন বাড়ি গিয়ে একটু রেস্ট নেওয়া উচিত। অনেক ক্লান্ত দেখাচ্ছে তোমায়। রঞ্জনা এবার বিকাশের চোখের দিকে তাকিয়ে বলল, আমার ব্যাপারে এত ভাবো তুমি বিকাশদা? বিকাশ সহজে কারোর থেকে চোখ নামিয়ে কথা বলে না, তবে আজ রঞ্জনার থেকে চোখটা নামিয়ে নিল। বিকাশ পেশায় একজন গোয়েন্দা, বয়স ৩৫ বছর, পুরো নাম বিকাশ রায়। এই তল্লাটে তার পেশা নিয়ে দু একজন ছাড়া আর কেউই জানে না। সবাই জানে বিকাশ লেখালেখি জগতের মানুষ, রহস্য গল্প লিখেছে। বাবা মা নেই, পৈতৃক ভিটে বলতে এই শহরের বুকে ৩তলা পুরনো বাড়ি আর কিছু জমি জমা আছে। টাকা পয়সার অভাব নেই। বিকাশের সাথে রঞ্জনার আলাপ লেখালেখি নিয়ে, তারপর ধীরে ধীরে সখ্যতা বাড়ে। রঞ্জনা ধীরে ধীরে সবটুকু জেনেছে বিকাশের ব্যাপারে। বিকাশকে সে ভালোবেসে ফেলেছে, কিন্তু বিকাশ সব জেনেও নীরব। নিজেকে একটা গণ্ডির মধ্যে রাখতে চায়, যে গণ্ডি পেরিয়ে রঞ্জনা যেতে পারে না বিকাশের কাছে, আর বিকাশও আসতে পারে না। অনেক আফসোস আছে রঞ্জনার, কেন বিকাশ তাকে ভালোবাসে না। তবে কোনো অভিযোগ নেই। বিকাশ তার ভীষণ যত্ন আর খেয়াল রাখে। দরকারি কাজের মধ্যে থেকেও বিকাশ খবর নেয় রঞ্জনার। রঞ্জনা রাগ করলে বিকাশ তার রাগ ভাঙায়। রঞ্জনা মনে মনে ভাবে, বিকাশ যদি তাকে একবার ভালোবাসি বলে, তাহলে সে সারা জীবন অপেক্ষা করবে। বিকাশের ফোনে একটা মেসেজ ঢুকলো। সেটা দেখেই বিকাশ বলল, চলো রঞ্জনা, তোমাকে বাড়ি অবধি পৌঁছে দিই, সন্ধে হয়ে গেল। রঞ্জনা কিছুক্ষণ তাকিয়েছিল বিকাশের দিকে, তারপর অভিমান করে বলল, থাক বিকাশদা, আমি একাই চলে যাব। রঞ্জনা ব্যাগ হাতে উঠে দাঁড়াতেই বিকাশও উঠে দাঁড়ালো। রঞ্জনা দরজার কাছে গিয়ে আবার ঘুরে দাঁড়ালো। তারপর বলল, আজ তো দামুদা আসবে না রান্না করতে। দুপুরে তো শুকনো মুড়ি খেয়েছো, তাই আমি বাড়ি থেকে ভাত তরকারি নিয়ে এসেছি, সাথে রুটিও আছে, কিচেনে রাখা আছে, গরম করে খেয়ে নিও। বিকাশ চুপ করে শুধু ঘাড় নাড়ল। ৩তলা ব্যালকনি থেকে রাস্তাটা দেখা যায়। বিকাশ সেখানে দাঁড়িয়ে সিগারেট জ্বালালো। রাস্তায় নেমে রঞ্জনা একবার উপর দিকে তাকালো, কারণ সে জানত বিকাশ ওখানে দাঁড়িয়ে থাকবে। তারপর রঞ্জনা চলে গেল। বিকাশ ফোনটা হাতে নিয়ে কল করল ছোট্টুকে। ছোট্টু তাড়াতাড়ি ফোন রিসিভ করে বলল, বলো গোয়েন্দা দাদা। এই, তোকে আমি এই নামে ডাকতে বারণ করেছি না? কেউ নেই আমার পাশে দাদা, তাই এই নামে ডাকলাম, নয়তো বিকাশদা বলি তোমায়। শোন, ২০০ টাকা পাঠাচ্ছি, এই সন্ধেবেলা সিঙ্গাড়া মিষ্টি খেয়ে নিস। কাজটা কি সেটা তো আগে বলো দাদা। তেমন কিছু না, এইমাত্র আমার বাড়ি থেকে ম্যাডাম বেরোলেন। বাড়ি পৌঁছে গিয়ে আজ আর কল বা মেসেজ করবে না, সেটা আমি ভালো করে জানি। তুই একটু ওর বাড়ি পৌঁছে যাওয়ার খবরটা আমায় দিস। রঞ্জনা দিদির পৌঁছে যাওয়ার খবর তুমি পেয়ে যাবে, চিন্তা করো না। তবে একটা কথা দাদা, দিদিটা এত ভালো,
তবুও তুমি এমন কেন করো বলো তো? তুই বুঝবি না, খবরটা দিস, আমি টাকা পাঠাচ্ছি, কিছু খেয়ে নিস। বিকাশ এবার মেসেজ আসা নাম্বারটাতে ফোন করে বলল, হ্যাঁ ইন্সপেক্টর, আমি ঠিক 8টার মধ্যে পৌঁছে যাব, আপনি সময় মতো চলে আসবেন। 2 কাপ কফি নিয়ে বসে আছে বিকাশ আর ইন্সপেক্টর চৌধুরী। ইন্সপেক্টরের মাথায় চিন্তার ভাঁজ। তিনি বিকাশকে বললেন, মাধবী দেবীর কেসটা আপনাকেই দেখতে হবে। কফিতে চুমুক দিতে দিতে বিকাশ বলল, কিন্তু আপনি তো বলেছিলেন এই কেসটা আমাকে দেখার দরকার নেই। ইন্সপেক্টর বললেন, না না বিকাশবাবু, আপনি একটু দেখুন, ওর বাপের বাড়ি থেকে চাপ দিচ্ছে। বিকাশবাবু বললেন, পোস্টমর্টেমের রিপোর্ট কি বলছে? ইন্সপেক্টর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, সুইসাইড এটা পুরো কনফার্ম, কিন্তু কিছু রহস্য আছে এর ভেতরে। বডিতে হাইড্রোজের কিছু ওষুধ পাওয়া গেছে। সুইসাইডের 1 মাস আগে থেকেই এই ওষুধ তিনি নিতেন, অথচ আমরা ওনার ডাক্তারের কাছে জানতে পেরেছি তিনি নাকি ওই ওষুধ দেননি। তাছাড়া আরও কিছু রহস্য আছে। বিকাশ বলল, কি রহস্য? ইন্সপেক্টর বললেন, মাধবী দেবী একজন ঘরোয়া মানুষ ছিলেন, সবার সাথে কথা বলতেন, কারোর সাথে কোনো ঝগড়া বিবাদ ছিল না। সুইসাইড করার আগেও মেয়ের সাথে বসে টিভি দেখছিলেন। তারপর হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে বললেন, 9টা বাজতে গেল, এবার আমাকে যেতে হবে। এই বলে মেয়ের কাছ থেকে পালিয়ে গেলেন নিজের ঘরে। তারপরেই এই কাজটি করলেন। বিকাশ একটু থেমে বলল, কাল থেকে আমি পুরো কেসটা দেখব। ইন্সপেক্টর হাঁপ ছেড়ে বাঁচলেন। তিনি বললেন, যা যা সাহায্য লাগে বলবেন। বিকাশ বলল, কাল আপাতত আপনি আমাকে মাধবী দেবীর বাড়িতে নিয়ে যাবেন, সবাইকে থাকতে বলবেন। তারপর আমরা মাধবী দেবীর বাপের বাড়িতে যাব, সেখানেও সবাইকে থাকতে বলবেন। ইন্সপেক্টর বললেন, ঠিক আছে, আমরা তাহলে 10টার দিকে বেরোবো। ছোট্টুর ফোন আসতেই তাড়াতাড়ি রিসিভ করল বিকাশ। হ্যাঁ ছোট্টু, বল। রঞ্জনা দিদি তোমার বাড়ি থেকে সোজা তার বান্ধবী কেয়াদির বাড়িতে গিয়েছিল, সেখানে অনেকক্ষণ থেকে তারপর এইমাত্র বাড়ি ঢুকলো। আচ্ছা ঠিক আছে, আমি তোকে টাকা পাঠিয়ে দিয়েছি। এইটুকু কাজের জন্য আমার টাকা লাগবে না বিকাশদা, এমনিতেই তুমি আমার পড়াশোনার সব দায়িত্ব নিয়েছ, তারপর আবার আলাদা করে টাকা দেওয়ার দরকার নেই। এত তোকে ভাবতে হবে না, বাড়ি চলে যা, তোর মা একা আছে। ফোনটা রেখে দিয়ে বিকাশ বলল, এবার তাহলে ওঠা যাক। কাল আমি গাড়ি নিয়ে সোজা থানা যাব, ওখান থেকে আপনাকে নিয়ে মাধবী দেবীর বাড়ি যাব, আর সমস্ত ডিটেলস কালই আমি নেব। আজ শুধু বিশ্রাম নেব, কাল থেকে কাজে লেগে পড়ব। ইন্সপেক্টর বললেন, ঠিক আছে তাই হবে। হাত পুড়িয়ে রান্না করতে ভালো লাগে না বিকাশের, তবে সে পারে সব কিছুই। 2 দিন ধরে দামুর শরীরটা ভালো নেই, কাল তাও রান্না করে গেছে, আজ আর আসতে পারেনি। দুপুরে শুকনো মুড়ি খেয়ে চালিয়েছিল। রঞ্জনা ভাগ্যিস ভাত তরকারি দিয়ে গিয়েছিল। আহা, তৃপ্তি করে খেয়ে ঢেকুর তুলল বিকাশ। তারপর ব্যালকনিতে এসে ফোন করল রঞ্জনাকে। রঞ্জনা ফোন হাতে বসেছিল। হ্যাঁ বিকাশদা, বলো। কাকিমাকে আমার তরফ থেকে ধন্যবাদ জানিয়ে দিও, রান্নাটা দারুণ হয়েছিল। মা নয়, আমিই বানিয়েছিলাম। বাহ, এই গুণটির কথা তো আমার জানা ছিল না। জেনে গেলে তো এখন। জানলাম, তাহলে তোমাকেই ধন্যবাদটা দিলাম। আমিও নিলাম। আর কিছু বলবে?
কেন? কিছু কাজ করছো নাকি? না, কাল পাত্রপক্ষ দেখতে আসবে। আমাকে আজ একটু ভালো করে ঘুমোতে হবে, নয়তো আমাকে কালও ভালো দেখতে লাগবে না। ঘুম না হলে ক্লান্ত লাগবে। ও হ্যাঁ, তাই তো। ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। হুম। শুভরাত্রি। রঞ্জনা কিছু না বলে ফোনটা রেখে বলল, অসভ্য মানুষ একটা, মনের কথা বোঝে না। বিকাশ মুচকি হেসে ফোনটা রেখে সিগারেট ধরালো। সকাল 9টার মধ্যে রেডি হয়ে গেল। এই বাড়িতে মোট 3জন কাজ করেন। দামু রান্নাবান্না করে। মালতী কাকিমা আর তার বৌমা এই বাড়ির বাকি কাজগুলো ভাগ করে করেন। সব ঘর তারা পরিষ্কার করে, কিন্তু বিকাশ নিজের ঘর নিজেই পরিষ্কার করে। বিকাশের ঘরে তাই কেউ ঢোকে না। গাড়িটা নিয়ে বেরিয়ে গেল বিকাশ। থানায় গিয়ে কিছুক্ষণ বসে ইন্সপেক্টরকে নিয়ে বেরিয়ে পড়ল। গাড়িতেই ইন্সপেক্টর বললেন, মাধবী দেবীর বয়স ছিল 45 বছর। একদম ঘরোয়া একজন মানুষ। স্বামী ব্যবসার কাজে বাইরে বাইরে থাকেন। আমরা খবর নিয়ে জানতে পেরেছি স্বামী ভালো মানুষ, মেয়ে আর স্ত্রীকে ভীষণ ভালোবাসেন। বাড়িতে থাকে মা আর মেয়ে। মেয়ের বয়স 22 বছর। বিকাশ মাধবী দেবীর ফাইল ঘাঁটতে ঘাঁটতে বলল, বুঝলাম, চলুন বাড়িতে গিয়ে দেখা যাক। গাড়ি বাড়ির কাছে এসে থামতেই বিকাশ আর ইন্সপেক্টর নামলেন। সামনেই দাঁড়িয়েছিলেন মাধবী দেবীর স্বামী আনন্দবাবু। তিনি ওদের দেখে বললেন, আসুন আসুন। বাড়িতে ঢুকলো দুজনে। বিকাশ চারিদিকটা একবার চোখ বুলিয়ে নিল, তারপর বলল, মাধবী দেবী যেদিন মারা গেলেন সেদিন আপনি কোথায় ছিলেন? আনন্দবাবু বললেন, আমি তো ব্যবসার কাজে বেশিরভাগ সময় বাইরে থাকি। সেদিনও উড়িষ্যায় ছিলাম। খবর পেয়ে তাড়াতাড়ি ফিরে এলাম। বিকাশ আরও একবার বাড়িটা চোখ বুলিয়ে বলল, ঘরখানা বেশ সুন্দর আপনার, খুব সুন্দর করে সাজিয়েছেন। আনন্দবাবু বললেন, সবই আমার স্ত্রী করত। আজ সেই মানুষটাই নেই। কেন যে এমন করলো মাধবী? সামনে একজন এসে 3 কাপ চা নামিয়ে দিয়ে গেলেন। বিকাশ আর ইন্সপেক্টর চা হাতে নিলেন। বিকাশ আবার জিজ্ঞাসা করল, মাধবী দেবীর ব্যবহারে কিছু টের পাননি? আনন্দবাবু বললেন, সব কিছু তো ঠিকঠাক ছিল, কিন্তু এই 1 মাস হলো মাধবী কেমন যেন পাল্টে গিয়েছিল। বাড়িতে সারাক্ষণ ধূপ ধুনো দিত। আজ এই উপবাস তো কাল ওই উপবাস। সারাক্ষণ বিড়বিড় করে কী সব বলতো। আমি কিছু বলতে গেলেই আমাকে বলতো, তুমি পুরুষ মানুষ, এইসব বুঝবে না। তুমি তোমার কাজ করো, আমাকে আমার কাজ করতে দাও। ব্যবসার কাজে এতটাই ব্যস্ত ছিলাম যে আর এইসব বিষয়গুলো নিয়ে মাথা ঘামাইনি। কথা বলতে বলতে বিকাশের চোখ গেল সামনের ঘরের পর্দার দিকে। কেউ যেন চুপ করে তাদের কথা শুনছে। বিকাশবাবু গলা উঁচু করে বলল, কে ওখানে? সামনে আসুন। সবাই সেদিকেই তাকালো। পর্দা থেকে সরে এলো একটি মেয়ে, অপরূপ সুন্দরী। আনন্দবাবু বললেন, ও হচ্ছে আমার মেয়ে কৃষ্ণা। কৃষ্ণা সামনে এসে দাঁড়ালো মাথা নিচু করে, একটু ভয়ের মধ্যে আছে। বিকাশ বলল, আনন্দবাবু, আপনার মেয়ের সাথে আমরা একটু আলাদা করে কথা বলতে চাই। আনন্দবাবু বুঝতে পেরে বললেন, ঠিক আছে, আমি যাচ্ছি, আপনারা কথা বলুন। কৃষ্ণাকে ইশারা করে বিকাশ সামনে বসতে বলল। কৃষ্ণা চুপচাপ বসে পড়ল, ওড়নাটা ঠিক করে নিল। ইন্সপেক্টরের ফোনটা বেজে উঠল। বিকাশের দিকে তাকিয়ে বলল, মাধবী দেবীর বাপের বাড়ি থেকে ফোন। বিকাশ বলল, আমায় দিন। বিকাশ ফোনটা রিসিভ করতেই মাধবী দেবীর দাদা বললেন, ওই আনন্দ সেনকে ধরুন,
ওই আছে এইসবের পেছনে। বিকাশ বলল, তদন্ত চলছে, আমরা সত্য খুঁজে বের করব। মাধবী দেবীর দাদা বললেন, সব ওই আনন্দ সেনের কাজ, ওই বাড়িটাও ছলে বলে নিজের নামে করে নিয়েছে। বিকাশ একটু অবাক হলো। তারপর কৃষ্ণার মুখের দিকে তাকিয়ে ফোনে বলল, আপনাকে পরে ফোন করছি। বিকাশ তাকিয়ে থাকলো কিছুক্ষণ কৃষ্ণার দিকে, তারপর বলল, যাও তুমি, তোমাকে কিছু জিজ্ঞেস করার নেই। ইন্সপেক্টর অবাক হয়ে তাকালো বিকাশের দিকে। কৃষ্ণা চলে যেতেই ইন্সপেক্টর বললেন, মেয়েটাকে কিছু জিজ্ঞেস করলেন না কেন? বিকাশ বলল, পরে জিজ্ঞাসা করব। এই বাড়িতে যে কাজ করেন তাকে ডাকুন। এই বাড়ির পরিচারিকা মিনু আসতেই বিকাশ বলল, এই বাড়িতে কারা কারা আসতেন? মিনু বলল, সেরকম কেউই এ বাড়িতে আসে না। মাঝে মধ্যে আনন্দ দাদাবাবুর পরিচিত একজন আসতেন, বিক্রম দাদাবাবু। এসে খোঁজ নিতেন, তারপর চা খেয়ে চলে যেতেন। বিকাশ সিগারেটটা ধরিয়ে বলল, কৃষ্ণার কোনো বন্ধু বান্ধব এখানে আসতো না? মিনু বলল, না, কৃষ্ণা মা কারোর সাথে মেশে না, বড্ড চুপচাপ আর ভালো মেয়ে গো। বিকাশ বলল, ঠিক আছে, আবার পরে আসব, আজ এখন আসি। আনন্দবাবুকে বলে গেলেন এই শহর ছেড়ে এখন যেন কোথাও তিনি না যান। গাড়িতে চাপতে গিয়ে পেছন ফিরে তাকালো বিকাশ। ছাদে কৃষ্ণা দাঁড়িয়ে আছে, তার চোখ যেন কত কি বলতে চায়। এমন বসন্তের দিনে সন্ধেবেলা মৃদুমন্দ বাতাস এসে গায়ে লাগতেই সারা দিনের ক্লান্তি নিমেষে উধাও হয়ে গেল বিকাশের। ফোনটা হাতে নিয়ে দেখল আজ একবারও রঞ্জনা ম্যাডাম ফোন করেনি। হাসল মনে মনে। পাত্রপক্ষ দেখতে আসছে না ছাই। ভাবছে এইসব বলে বিকাশ রায়ের মনকে গলাবে, এত সহজ নয়। আর একটু পর ফোন করবে সে, তার আগে আরও কিছু কাজ আছে। সিগারেটটা হাতে নিয়ে বারান্দায় আসতে মনে পড়ে গেল কৃষ্ণার চোখ দুটোর কথা। যে চোখ জমিয়ে রেখেছে অনেক অনেক কথা। এই বাড়ির পরিচারিকা মিনুর সাথে পরে আলাদা করে কথা বলতে হবে। ও আরও অনেক কিছু জানে। ইন্সপেক্টর চৌধুরীকে ফোন করল বিকাশ। উনিও বোধহয় বিকাশের ফোনের অপেক্ষায় ছিলেন। ফোনটা ধরেই বললেন, হ্যাঁ বিকাশবাবু বলুন। বিকাশ বলল, মাধবী দেবীর বাড়িতে বিক্রম বলে একজনের যাতায়াত ছিল, তার ব্যাপারে খোঁজ নিতে হবে। ইন্সপেক্টর সাথে সাথে বললেন, আজ ওই নামটা জানার পরেই খোঁজ নিয়েছি। ভদ্রলোক আনন্দবাবুর থেকে বয়সে একটু ছোট। আনন্দবাবু আর মাধবী দেবীকে দাদা বৌদি বলে ডাকতেন। যতদূর শুনলাম উনি বিয়ে থা করেননি। উনি আনন্দবাবুর সাথে ব্যবসার সাথে যুক্ত। আনন্দবাবু বাইরের দিকটা দেখতেন আর উনি এখানে থেকে ব্যবসা সামলাতেন। বিকাশ বলল, বুঝলাম। কাল একবার কৃষ্ণার কলেজে যাব। ওর সাথে যারা পড়াশোনা করে তাদের সাথে আমাকে একবার কথা বলতে হবে। ইন্সপেক্টর বললেন, আমিও কি যাব সাথে? বিকাশ বলল, না না, আমি একাই যাব। আপনি মাধবী দেবীর দাদার ফোন নাম্বারটা পাঠান তো, আমি একবার কথা বলবো ওনার সাথে। আর তো কথা হলো না। কিছুক্ষণের মধ্যেই ইন্সপেক্টর মাধবী দেবীর দাদার নাম্বারটা পাঠিয়ে দিলেন বিকাশকে। বিকাশ আর দেরি না করে ফোন করল। নমস্কার, আমি বিকাশ রায়। আপনার সাথে আমার একটু কথা ছিল। বলতে পারেন আমি পুলিশেরই লোক। ইন্সপেক্টর চৌধুরীর কাছে আপনার নাম্বারটা নিয়ে ফোন করলাম। আচ্ছা আচ্ছা, সকালেই আমাদের একটু কথা হলো না? হ্যাঁ, ঠিকই বলেছেন। আপনি যে বললেন ফোন করব, তারপর তো আর করলেন না। সরি, আসলে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম।
এবার বলুন তো, সকালে আপনি ওই বাড়ির ব্যাপারে কি বলছিলেন যেন? ওই বাড়িটা যেটা এখন আনন্দ সেন আছে, ওটা আমার বোনের বাড়ি। বাবা বোনের বিয়েতে ওই বাড়িটা বোনের নামে লিখে দিয়েছিল। আমার তাতে কোনো আপত্তি ছিল না। বোন ভালোবেসে বিয়ে করেছে আনন্দকে। ছেলেটা বেকার ছিল। পরে যখন আমার বাবা টাকা দিয়ে ব্যবসা শুরু করতে বললেন, বেশ ভালো করেই ব্যবসা গুছিয়ে নিয়েছিল। তারপর ধীরে ধীরে আমার বোনকে হাত করে সব কিছু নিজের নামে করে নিয়েছে। আর এখন দেখুন, আমার এমন হাসি খুশি বোনটা এই অঘটন ঘটিয়ে দিল। আচ্ছা, আমাকে আরেকটা কথা বলুন, কোনোদিন মাধবী দেবীর সাথে আনন্দবাবুর কোনো ঝগড়াঝাটি কিছু হয়েছে? সেই সব তো কোনোদিন শুনিনি। তবে একটা কথা আমার বলার আছে। কি বলুন? কোনো কিছু লুকোবেন না। আমার ভাগ্নি, মানে মাধবীর মেয়ে কৃষ্ণাকে নিয়ে। হ্যাঁ, বলুন। মেয়েটা এমনিতে চুপচাপ শান্ত, তবে একটা খারাপ কাজ করে ফেলেছিল। কি করেছিল? কি করে বলি বলুন তো? নিজের ভাগ্নির সম্বন্ধে এইসব বলতেও খারাপ লাগছে। আসলে 2 মাস আগে ও প্রেগনেন্ট হয়ে পড়েছিল। তখন আমার বোন আমার ওয়াইফকে সবই বলেছিল, কিন্তু আমরা এত চেষ্টা করেও কৃষ্ণার মুখ থেকে ছেলেটার নাম বের করতে পারিনি। 2 মাস আগে, তার মানে বেশি দিনের ঘটনা নয়। আর আপনার বোনের মৃত্যু হয়েছে আজ 20 দিন হলো। আচ্ছা, তারপর আপনারা কি ব্যবস্থা নিলেন কৃষ্ণার জন্য? কি আর বলি বলুন তো? তারপর আমার বোন আর আমার ওয়াইফ মিলে ডাক্তারের কাছে গিয়ে যা ব্যবস্থা নেওয়ার নিল। আমাদের তখন কিছু করার ছিল না। কৃষ্ণা কিছুতেই ছেলেটার নাম বলতে চায়নি। আর এই সব ঘটনা আনন্দ জানত না, এখনো জানে না। বেশিরভাগ সময়টা বাইরে বাইরে কাটিয়েছে, সংসার দেখার সময়ই হয়নি। বুঝলাম, কিন্তু কৃষ্ণা তো কারোর সাথে মেলামেশা করে না শুনলাম। সে এমন একটা কাজ কিভাবে করলো? জানি না স্যার। এরপর থেকেই আমার বোন একটু কেমন যেন হয়ে গিয়েছিল, মানসিক একটা ধাক্কা পেয়েছিল। আমি আর আমার ওয়াইফ মিলে বোনকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার দেখে কিছু মেডিসিন লিখে দেয়। মেডিসিন বলতেই মনে পড়ল, ওনার বডিতে হাইড্রোজের ওষুধ পাওয়া গেছে। ওই ওষুধ ডাক্তার তাকে দেয়নি। পরে জানার পর ওর মেডিসিন বক্স চেক করেছিলাম, সেখানে ওই ওষুধ ছিল না। হতে পারে কৃষ্ণা সেটা সরিয়ে নিয়েছে। কৃষ্ণা এমন করবে না স্যার। ও ওর মাকে ভীষণ ভালোবাসত, সারাক্ষণ মায়ের পেছনে পেছনে ঘুরত। হ্যাঁ, মানছি ও একটা খারাপ কাজ করেছে, কিন্তু ও ভীষণ শান্ত আর ভালো মেয়ে। পড়াশোনাতে তার ভীষণ বুদ্ধি। আর এই ব্যাপারগুলো আনন্দ জানত না। আচ্ছা, ঠিক আছে। আরও কিছু খবর জানলে আমাকে জানাবেন। ও হ্যাঁ, একটা কথা, আনন্দবাবুর সাথে ব্যবসায় যুক্ত ছিল বিক্রম বাবু। তাকে আপনার কেমন লাগে? খুবই ভালো বিক্রম। পুজো আচ্চায় খুব মন ওর। কতবার বাইরে বাইরে ঘুরে আমাদের জন্য কত কি এনে দিয়েছে। ভালো হাত দেখতে পারে। জ্যোতিষ? না না, তা নয়। তবে ওর মধ্যে আধ্যাত্মিক একটা ব্যাপার স্যাপার আছে। মাধবীর সাথে ওর ভীষণ ভালো সম্পর্ক ছিল। ঠিক আছে, আর কিছু জানার নেই। পরে আবার ফোন করব। ঠিক আছে স্যার। ফোনটা রেখে দিল বিকাশ। সব কিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। তবে যা করার আবার কাল সকালে করতে হবে। আজ আর মাথায় চাপ দেওয়া যাবে না।
চেনা নাম্বারে আবার ফোন করলো বিকাশ। পাত্রপক্ষ দেখতে এসেছিল? হুম। কখন? ওই তো বিকেলের দিকে। কিন্তু বিকেলের দিকে তো তুমি কেয়াদের বাড়িতে ছিলে। এই, তুমি কি করে জানলে? তুমি কি আমার ব্যাপারে গোয়েন্দাগিরি করছো? যেটা বললাম সেটা সত্যি কিনা বলো না। হুম। কি হুঁ? আমি কেয়াদের বাড়িতেই ছিলাম। তাহলে পাত্রপক্ষ কখন এসেছিল? আসেনি, মিথ্যে কথা বলেছিলাম। এবার বলো তো, তুমি কি করে জানলে? আমি তোমার ব্যাপারে কোনো গোয়েন্দাগিরি করছি না রঞ্জনা। একটা শুধু ঢিল ছুড়লাম, সঠিক জায়গায় লেগে গেল। কথাটা বলেই হো হো করে হেসে উঠল বিকাশ। রাখছি আমি। এই, দাঁড়াও দাঁড়াও। কি? কাল ফ্রি আছো? কিছুটা উত্তেজিত হয়ে রঞ্জনা বলল, হ্যাঁ হ্যাঁ আছি। তাহলে ঠিক বেলা 10টার মধ্যে বড় রাস্তায় দাঁড়াবে, আমি গাড়ি নিয়ে আসব। আচ্ছা, ঠিক আছে। জানতে চাইবে না কোথায় যাব? এই সব জেনে আমার লাভ নেই। তুমি থাকবে তো, তাহলেই হবে। তুমি সেদিন মাধবী দেবীর কেসটার ব্যাপারে জানতে চাইছিলে না? সেটার ব্যাপারেই যাব। কত দূর এগোলো কেসটা? বেশ অনেকটাই। ধীরে ধীরে এবার জাল গোটাবো। ঠিক আছে, রাখলাম। কাল দেখা হচ্ছে। আচ্ছা। দামুর শরীরটা আজ ভালো আছে, রান্না করেছে আজ। খাবার দাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল বিকাশ। কাল অনেক কাজ, আজ ভালো করে ঘুমোতে হবে। সকাল সকাল ঘুমটা ভেঙে গেল। একটু হাঁটাহাঁটি করে গাছে জল দিয়ে চা নিয়ে বসল বিকাশ। ফোনটা হাতে নিয়ে একটু ভাবল। তারপর একজনকে ফোন করে বলল, সকাল সকাল ডিস্টার্ব করলাম, একটু হেল্প চাই। একটা নাম্বার দিচ্ছি, সেই নাম্বার থেকে গত 6 মাসে কার কার সাথে কথা হয়েছে সব ডিটেলস আমার তাড়াতাড়ি চাই। 9:30-এর মধ্যে রেডি হয়ে বেরিয়ে গেল বিকাশ। প্রথমে থানা গেল, একটু কাজ ছিল বলে। তারপর সোজা রঞ্জনার কাছে। সামনেই দাঁড়িয়ে আছে রঞ্জনা, একটা কালো রঙের শাড়ি পরে। মেয়েটা ভালো করেই জানে এই সাজে তাকে কতটা সুন্দর লাগে। বিকাশ মনে মনে হেসে রঞ্জনার কাছে গিয়ে গাড়ি থামালো। রঞ্জনা গাড়িতে চেপে বসল। অনেকক্ষণ অপেক্ষা করছিলে? না না, এই মিনিট 5। আজ রঞ্জনা 30 মিনিট অপেক্ষা করে থাকলেও রাগ করবে না, তা বিকাশ ভালো করেই জানে। বিকাশ ওর দিকে না তাকিয়েই বলল, শাড়িতে বেশ ভালো লাগছে। রঞ্জনার গাল দুটো যেন লাল হয়ে গেল। মনে মনে লজ্জা পেয়ে বলল, থ্যাংক ইউ। গাড়ি এসে থামল কৃষ্ণার কলেজে। গাড়িতেই রঞ্জনাকে সবটা জানিয়েছে বিকাশ। রঞ্জনা জানে এখন তাকে কি করতে হবে। কলেজের প্রিন্সিপাল কৃষ্ণার কিছু সহপাঠীদের নাম বলল। এর মধ্যে 2-3 জন ছাড়া কারোর সাথেই কৃষ্ণা খুব একটা মিশত না। সেই 2-3 জনের নাম ঠিকানা জোগাড় করে বিকাশ আর রঞ্জনা গেল তাদের বাড়ি। প্রথম 2জনের সাথে কথা বলে কিছুই তেমন জানা গেল না। আসলে কৃষ্ণা একটু আলাদা, সবার সাথে মেশে না। 3য় জনের কাছে গিয়ে রঞ্জনা বলল, দেখো, তুমি যা জানো বলো। কৃষ্ণার কোনো বয়ফ্রেন্ড ছিল? তুমি তো ওর সাথে থাকতে। মেয়েটি শান্ত হয়ে বলল, আমি কৃষ্ণাকে খুব ভালো করে চিনি। ওর কোনো বয়ফ্রেন্ড ছিল না। ও কারোর সাথে মিশত না, একদম চুপচাপ ছিল। রঞ্জনা বলল, কলেজের বাইরে কারোর সাথে কোনোদিন দেখেছো ওকে? মেয়েটি বলল, না না, ওর বাড়ি থেকে গাড়ি আসতো, তাতেই ও যাওয়া আসা করত।
তবে মাঝে মধ্যে ফোনে কার সাথে যেন কথা বলতো। এমনিতে ও ফোন কম ইউজ করতো, সোশ্যাল মিডিয়া মোটেই ইউজ করে না, শুধু কথা বলতো কার সাথে যেন। বিকাশ ইশারা করল রঞ্জনাকে। সেটা বুঝতে পেরে রঞ্জনা বলল, ঠিক আছে, অনেক ধন্যবাদ, আজ আসি আমরা, তবে কোনো কিছু জানতে পারলে আমাদের জানাবে। এবার ওরা গেল ডাক্তারের কাছে। ডাক্তারকে আগেই ফোন করেছিল বিকাশ। ওদের দেখেই ডাক্তার বললেন, আসুন আসুন। বিকাশ বলল, আপনি যে মেডিসিনগুলো মাধবী দেবীকে দিয়েছিলেন সেইগুলো খাওয়ার পর উনি কেমন ছিলেন? ডাক্তার বললেন, প্রথম 10-12 দিন ভালোই ছিলেন। উনি নিজে এসেছিলেন তখন আমার কাছে চেক আপের জন্য। তারপর আবার আসতে বলেছিলাম, কিন্তু উনি আর এলেন না। পরে ভাবলাম হয়তো উনি ঠিক আছেন কিংবা অন্য ডাক্তার দেখাচ্ছেন। বিকাশ বলল, ওই হাইড্রোজেন মেডিসিনের কথা তো আপনি শুনেছেন। সেইগুলো খেলে কি কি ক্ষতি হতে পারে আপনার জানা আছে? ডাক্তার বললেন, ওই ওষুধ কোনো ডাক্তার তাকে দেবেন না। ওই ওষুধ খেলে হ্যালুসিনেশন হতে পারে। আমার অনুমান এখান থেকেই উনি এমন একটা কাজ করেছেন। বিকাশ বলল, যে বা যারা এই ওষুধ দিয়েছে তারা চেয়েছিল তার মৃত্যু। ডাক্তার বললেন, একদমই তাই, খুব পাকা মাথা তাদের। ডাক্তারের সাথে কথা বলে এবার ওদের গন্তব্য বিক্রমবাবুর বাড়ি। বিকাশ আগেই বিক্রমবাবুকে ফোন করেছিল। বিক্রমবাবু সব শুনে বলেছেন, আপনারা আসুন, আমি বাড়িতে আছি। গাড়িতে যেতে যেতে একটা নাম্বার থেকে ফোন এলো বিকাশের। বিকাশ গাড়িটা সাইডে রেখে ফোনটা ধরল। আমি সমস্ত ডিটেলস আপনাকে পাঠিয়ে দিয়েছি, আপনি চেক করে নেবেন। ফোনটা হাতে নিয়ে বিকাশ চেক করতে করতে হাসল। এই হাসির রহস্য রঞ্জনা জানে। আনমনে বলল, তাহলে বিকাশবাবু, কেস এবার পুরোপুরি আপনার হাতে। বিকাশ রঞ্জনার দিকে তাকিয়ে বলল, মানুষ নিজেদের খুব চালাক ভাবে, কিন্তু এতটা চালাকও নয়। রঞ্জনা বলল, এবার কি করবে? বিকাশ বলল, বিক্রমবাবুর কাছে যাওয়াটা এতটা জরুরি নয়, তবে বলেছি যখন ঘুরেই আসি। তবে তার আগে ওই বাড়ির পরিচারিকা মিনুর সাথে কথা বলাটা খুব জরুরি। রঞ্জনা বলল, সে তুমি যা পারো করো, আমি আজ সারাদিন তোমার সাথে আছি, এইটুকু আমি জানি। কি ভাবছো বলো তো বিকাশদা? কিছু ভাবছি না তো রঞ্জনা। 5 মিনিট ধরে চুপচাপ বসে আছো, কোথায় যাব এখন কিছু ভাবলে? সেটাই ভাবছি, কোথা থেকে শুরু করব। মানে, তোমার হাতে তো সব প্রমাণ চলে এসেছে, তবুও যে একটা অঙ্ক মিলছে না রঞ্জনা। কি অঙ্ক, আমাকে একটু বলবে? তুমি ইতিহাসের ছাত্রী, তুমি বুঝবে না। তাহলে আমি চুপ করেই থাকি, তুমি ভেবে যাও, দেখো যদি অঙ্ক মেলাতে পারো। আচ্ছা রঞ্জনা, তোমার আর আমার বয়সের ব্যবধান কত? 7-8 বছর? 7 নাকি 8? 8 বছর? বুঝলাম। হঠাৎ এই রকম প্রশ্ন কেন করলে? এমনি কিছু না। বাড়ি ফিরতে দেরি হলে কোনো সমস্যা হবে না তো? একদমই না, বাড়ির লোক জানে আমি তোমার সাথে বেরিয়েছি। ও, ভালো মেয়ে তুমি। চলো যাওয়া যাক আগে বিক্রমবাবুর বাড়ি। গাড়ি এসে থামল বিক্রমবাবুর বাড়ির কাছে। একজন এসেই গেটটা খুলে দিলেন। গাড়ি ভেতরে ঢুকল। রঞ্জনা আর বিকাশ নামল গাড়ি থেকে।
সাদা পাঞ্জাবি পরে একজন সামনে এসে দাঁড়িয়ে বললেন, নমস্কার নমস্কার, আসুন আসুন, ভেতরে আসুন। বিকাশ আপাদমস্তক তাকে দেখে বলল, আপনি বিক্রম বাবু? তিনি ঘাড় নেড়ে বললেন, হ্যাঁ, আমি বিক্রম, বিক্রম দেবনাথ। গায়ের রং ধবধবে ফর্সা, বয়স 40 পেরিয়েছে ঠিকই, কিন্তু দেখে তা বোঝা যাবে না। চাপ দাড়ি, হাতে একটা দামি ঘড়ি আর সোনার ব্রেসলেট, 10টার মধ্যে 8টি আঙুলে সোনার আংটি। চেহারায় আলাদা একটা জেল্লা আছে। কথা বলার ভঙ্গি, হাসি সবটুকুই যেন নজর কাড়া। বারান্দায় লাগানো আছে অজস্র ফুলের গাছ, তার মধ্যে গোলাপ বেশি। রঞ্জনার অসাবধানতায় শাড়ির আঁচল একটা গোলাপ গাছের কাঁটায় আটকে গেল। রঞ্জনা এগিয়ে যেতেই আঁচলে একটা টান পড়ল। ওই দেখেছেন ম্যাডাম, ফুলই আর এক ফুলকে চিনে নিতে পারে, তাই আপনার আঁচল ধরে টান দিয়েছে। কথাটা বলেই বিক্রম রঞ্জনার শাড়ির আঁচল গোলাপ গাছের কাঁটা থেকে সরিয়ে দিল। রঞ্জনা ইতস্তত করে বলল, আসলে আমি বুঝতে পারিনি, আপনার গাছের কোনো ক্ষতি হলো না তো? বিক্রমবাবু একবার গোলাপ গাছটার দিকে তাকিয়ে হেসে বললেন, ক্ষতি হলে গাছটা এত খুশি হতো না। দেখছেন কেমন তারা খিলখিল করে হেসে উঠেছে। তবে যদিও আপনি বুঝতে পারবেন না ওদের কথা, আমি ওদের সাথে সবসময় থাকি, তাই ওদের দেখে বুঝতে পারি। রঞ্জনা হেসে বলল, আপনি তো বেশ ভালো কথা বলেন। বিক্রম মুচকি হেসে বলল, আসুন, ভেতরে আসুন। বিকাশ তখন চুপচাপ সব দেখছিল। তারপর ভেতরে ঢুকে চমকে গেল। বাড়ির ভেতরের আসবাবপত্র সব পুরনো দিনের, অথচ সব কি সুন্দর যত্ন করে রাখা, যেন সব নতুন মনে হচ্ছে। রঞ্জনা ইতিহাসের ছাত্রী, এই পুরনো সব জিনিস দেখে খুঁটিনাটি সব জানতে চাইল বিক্রমের কাছে। বিক্রমও খুশি হয়ে সবটুকুর বিবরণ দিতে থাকল। বিকাশ চুপ করে থাকায় বিক্রম বলল, আপনার কিছু প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। বিকাশ হেসে বলল, না, সেরকম কিছু প্রশ্ন নেই। আপনার বাড়িটি আমার বেশ ভালো লেগেছে, তাই দেখছি চারপাশ। আচ্ছা বিক্রমবাবু, আমি শুনলাম আপনি আধ্যাত্মিক মানুষ। বিক্রম বলল, আরে না না মশাই, আমি পূজা পাঠ করি, ধ্যান করি, ব্যাস এইটুকুই। বিকাশ হেসে বলল, বিয়ে করেননি কেন? বাড়িতে তো আর কেউ নেই দেখছি। বিক্রম বলল, আমি এখানে ব্যবসার জন্য থাকি। মা আছেন দাদার কাছে, আমার গ্রামের বাড়িতে। মাঝে মধ্যে যাই সেখানে। বিয়ে নিয়ে ভাবার সময় পাইনি, সেরকম কাউকে পাইনি জীবনে। কথাটা বলেই রঞ্জনার দিকে তাকালো। রঞ্জনাও হাসল তার স্বভাব মতো। একজন এসে চা দিয়ে গেলেন। 3 জনে দোতলার ব্যালকনিতে এসে চা নিয়ে দাঁড়ালো। বিকাশ বলল, মাধবী দেবীর সাথে আপনার খুব ভালো সম্পর্ক ছিল শুনলাম। উনি এমন একটা কাজ করলেন, তার আগে আপনি কিছু টের পেয়েছিলেন? বিক্রমের মুখখানা কেমন যেন উদাস হয়ে গেল। চায়ের কাপটা নামিয়ে বলল, বৌঠান এমন একটা কাজ করবে তা আমি ভাবতে পারিনি। আমি আগে জানলে ওই দিন বাইরে যেতাম না, বৌঠানের বাড়িতেই থাকতাম। উনি আমার মা ছিলেন, আমি বৌঠানকে মায়ের চোখে দেখতাম। রঞ্জনা দেখল কথাটা বলতে বলতেই বিক্রমবাবুর চোখ থেকে জল গড়িয়ে পড়ল। বিক্রম সবার সামনে চোখের জলকে আড়াল করার চেষ্টা করে বলল, দেখছেন ম্যাডাম, এই বছর কত আমের মুকুল এসেছে।
ভালো আম ফলবে এই বছর। রঞ্জনা তাকিয়ে দেখল আম গাছটার দিকে, তারপর বলল, আপনি দেখছি গাছ খুব ভালোবাসেন, চারিদিকে কত গাছ। বিকাশ বলল, এবার যেতে হবে আমাদের। বিক্রম বলল, আর একটু থাকুন। বিকাশ বলল, না না, পরে না হয় এসে একদিন গল্প করব। বিক্রম হাসি মুখে বলল, কিছু যদি মনে না করেন তাহলে একটা কথা বলছি। আপনাদের দুজনকে একসাথে দারুণ মানিয়েছে। রঞ্জনার সাথে সাথে বাধা দিয়ে বলল, আরে না না, আপনি যা ভাবছেন তা নয়, আমরা শুধু পরিচিত, বন্ধুও বলতে পারেন। বিকাশ একবার তাকালো রঞ্জনার দিকে, তারপর হেসে বলল, আমরা শুধু বন্ধু। বিক্রম লজ্জা পেয়ে বলল, মানে আমি বুঝতে পারিনি, ক্ষমা করবেন। রঞ্জনা বলল, আরে ক্ষমা চাইতে হবে না, ঠিক আছে, ভুল তো হতেই পারে। বিকাশ বলল, তাহলে রঞ্জনা, এবার আমাদের যাওয়া যাক। রঞ্জনা বিকাশের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ চলো। সিঁড়ি দিয়ে নামার পর আবার সেই ব্যালকনি হয়ে গেটের কাছে যাওয়ার সময় বিক্রমবাবু বললেন, ম্যাডাম একটু দাঁড়াবেন। রঞ্জনা অবাক হয়ে পিছনে ফিরে দাঁড়ালো। দেখল বিক্রমবাবু ওই গোলাপ গাছ থেকে একটা ফুল তুললেন। তারপর রঞ্জনার কাছে এসে বলল, আপনার সাথে যাওয়ার জন্য বায়না করছিল, তাই আপনাকে দিলাম, যত্ন করে রেখে দেবেন। রঞ্জনা মুচকি হেসে বলল, আপনি ওদের কথা সব বুঝতে পারেন বুঝি? বিক্রম বলল, তা পারি, তবে একটু একটু মানুষের মনের কথাও বুঝতে পারি। সত্যি করে বলুন তো, আপনার মনে হয়নি এই গোলাপটা নিতে? রঞ্জনা অবাক হয়ে বলল, আপনি কিভাবে বুঝলেন সত্যি এই গোলাপটা আমি নিতে চেয়েছিলাম? বিক্রম হেসে বলল, ওই যে বললাম, আমি মানুষের মনের কথা বুঝতে পারি। বিকাশ ওদের কাছে এসে একটু গলা ঝেড়ে বলল, এবার আমাদের যেতে হবে রঞ্জনা। রঞ্জনা ফুলটা বিক্রমের হাত থেকে নিয়ে বলল, ধন্যবাদ বিক্রমবাবু, আজ আসি। বিকাশও হেসে বলল, চলি বিক্রমবাবু, পরে দেখা হবে। গাড়িতে চেপে বসলো দুজনে। গাড়ি স্টার্ট দিয়ে বিকাশ বলল, বিক্রমবাবু তাকিয়ে আছেন, একবার দেখে নাও। রঞ্জনা তাকিয়ে দেখল বিক্রম গেটের কাছে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। রঞ্জনা তাকাতেই হাত নাড়ল। রঞ্জনাও জানালা দিয়ে মুখ বের করে হাত নাড়ালো। গাড়ি এবার জোরে চলছে। রঞ্জনা গোলাপটা নিয়ে গুনগুন করে গান গাইছে। বিকাশ বলল, বিক্রমবাবুকে কেমন লাগলো? রঞ্জনা বলল, এমন মানুষকে কোনো মেয়েরই খারাপ লাগবে না। কি সুন্দর করে কথা বলেন উনি, কি সুন্দর তার ব্যবহার। মানুষটার জীবনে কোনো নারী নেই। আহা, কত ভালোই না প্রেমিক হতে পারেন উনি, মনের কথা বুঝে যান। এমন মানুষই তো সব মেয়েরা চায়। বিকাশ হেসে বলল, হয়েছে হয়েছে, আগামীকাল নিয়ে আসলে ভালো হতো। প্রেম দিবস, সাথে প্রেমটাও শুরু হয়ে যেত। বিয়ের জন্য ঘটকালিটা না হয় আমি করতাম। রঞ্জনা বলল, তোমাকে কিছু করতে হবে না, পরে আবার যখন বিক্রমবাবুর সাথে দেখা করতে আসবে আমাকে নিয়ে আসবে। বিকাশ বলল, ঠিক আছে ম্যাডাম, তাই হবে। রঞ্জনা বলল, এবার আমরা কোথায় যাব? বিকাশ বলল, সারপ্রাইজ আছে, চুপচাপ দেখে যাও। রঞ্জনা জানে, আর যতই সে প্রশ্ন করুক না কেন বিকাশ তার জবাব দেবে না। কেন যে ছাই এমন একটা মানুষের প্রেমে পড়ল সে? বিক্রমের মতো মানুষ হলে কত ভালো হতো। রঞ্জনা ফুলটা হাতে নিয়ে গাড়ির জানালার দিকে তাকিয়ে থাকলো। একটা জায়গায় এসে গাড়ি থামল। বাইরে ছোটু বসেছিল।
রঞ্জনাকে নামতে বলে বিকাশও নামল। ছোটুকে ইশারা করে বুঝিয়ে দিল। ছোটুও বুঝতে পেরে ঘাড় নাড়ল। বিকাশ বলল, চলো একটু হেঁটে যাওয়া যাক, এই সামনেই। রঞ্জনা মনে মনে বলল, তোমার সাথে আমি হেঁটে হেঁটেও জীবন পার করে দিতে পারি। দুজনে হাঁটছে। রঞ্জনা বলল, কাল কি প্ল্যান? বিকাশ বলল, তেমন কিছু না, কদিন একটু কাজ নিয়ে চাপে ছিলাম, কাল ভালো করে ঘুমোবো। রঞ্জনা বলল, তাহলে মাধবী দেবীর কেসটা আজ সমাধান হয়ে যাবে? বিকাশ তাকালো রঞ্জনার দিকে, তারপর হেসে বলল, দিন দিন বুদ্ধিমতী হয়ে যাচ্ছ। রঞ্জনা বলল, সে তোমার সাথে থেকে থেকে হয়ে উঠেছি। দুজনে পৌঁছে গেল মাধবী দেবীর বাড়িতে। হঠাৎ বিকাশকে দেখে একটু ঘাবড়ে গেলেন আনন্দবাবু। সাথে রঞ্জনাকে দেখেও অবাক হলেন। আসুন আসুন, এদিকেই যাচ্ছিলাম দুজনে, ভাবলাম দেখা করি একবার আপনাদের সাথে। খুব ভালো করেছেন। তা আজ গাড়ি নিয়ে আসেননি? না আনন্দবাবু, ম্যাডাম বললেন হেঁটে হেঁটে ঘুরবেন। রঞ্জনা মনে মনে ভাবল, আমি কখন এই কথা বললাম? আনন্দবাবু বললেন, উনাকে তো ঠিক চিনলাম না। বিকাশ বলল, ও রঞ্জনা, আমার সাথে থেকে কাজ শিখছে। রঞ্জনা একবার তাকালো বিকাশের দিকে, তারপর মনে মনে বলল, বয়ে গেছে আমার গোয়েন্দা হতে। বিকাশ বলল, আপনার বাড়ির পরিচারিকা আছেন এখন? আনন্দবাবু বললেন, হ্যাঁ হ্যাঁ আছে, ডেকে দিচ্ছি। একটু পরেই মিনু আসতে বিকাশ সরে গেল। একটু দূরে গিয়ে দুজনে কথা বলল। দূর থেকে দাঁড়িয়ে তা কিছুই বুঝতে পারল না রঞ্জনা আর আনন্দবাবু। বিকাশ বলল, মিনুদি, আপনি আপনার কাজ করুন, ধন্যবাদ আমাকে সব তথ্য দেওয়ার জন্য। বিকাশ এবার আনন্দবাবুর কাছে এসে বললেন, কৃষ্ণাকে একবার ডাকুন। আনন্দবাবু বললেন, কেন স্যার? মেয়েটা ঘরে আছে, শরীরটা ভালো নেই ওর। বিকাশ তাকালো আনন্দবাবুর দিকে। আনন্দবাবু তার চোখ দেখে বুঝতে পারল কিছু একটা গোলমাল আছে। রঞ্জনাও একটু ভয় পেয়ে গেল। বিকাশকে এমন সিরিয়াস হতে যতবার দেখেছে ততবার ঝড় উঠেছে। তার মনে এবার সব রহস্যের সমাধান হতে চলেছে। আনন্দবাবু কৃষ্ণাকে ডেকে নিয়ে এলেন। বিকাশ কৃষ্ণাকে দেখে বলল, বসো এখানে। আনন্দবাবু, আপনিও বসুন। রঞ্জনাও বসে আছে। বিকাশ বলল, আমি কৃষ্ণাকে কিছু জিজ্ঞাসা করব আনন্দবাবু, আপনি একটা কথাও বলবেন না। আনন্দবাবু ভয়ে ভয়ে ঘাড় নাড়লেন। বিকাশ বলল, মায়ের জন্য হাইড্রোজের ওষুধটা কে নিয়ে আসতো, তুমি না তোমার প্রেমিক? কৃষ্ণার বুক ধড়াস করে উঠল। বড় বড় চোখ করে তাকিয়ে থাকলো বিকাশের দিকে। বিকাশ একটা সিগারেট ধরিয়ে বলল, উত্তর পেলাম না এখনো, খুব ছোট একটা প্রশ্ন করেছি। কৃষ্ণা আমতা আমতা করে বলল, এইসব আপনি কি বলছেন? বিকাশ বলল, তোমার আর তোমার প্রেমিকের মাঝে কাঁটা হয়েছিল তোমার মা, তাই না? কৃষ্ণা বলল, বাবা, আমার শরীরটা ভালো লাগছে না, আমি ঘরে যাচ্ছি। বিকাশ বলল, আমি যেতে বলিনি, রেস্ট নেবে, একটু দাঁড়াও, তোমার প্রেমিকও এখনই চলে আসবে। তার আগে যদি তুমি সব সত্যিটা বলে দিতে তাহলে সাজাটা কম করার ব্যবস্থা করতাম আমি। কৃষ্ণা এবার রেগে বলল, আপনি এসব কি বলছেন? আমার কোনো প্রেমিক নেই। বিকাশ বলল, তাহলে এমনি এমনি প্রেগনেন্ট হয়ে গিয়েছিলে? আনন্দবাবু অবাক হয়ে বললেন, এসব আপনি কি বলছেন? বিকাশ বলল, এত উত্তেজিত হবেন না,
বাইরে বাইরে থেকেছেন আপনি, ঘরের কথা কিছুই জানেন না। একটু পরে ইন্সপেক্টর চৌধুরী আর কিছু পুলিশ বিক্রমবাবুকে ধরে নিয়ে এলেন সেখানে। বিক্রমবাবুকে দেখে রঞ্জনা একটু অবাক হলো। বিক্রম রেগে বলল, আমাকে এইভাবে ধরে নিয়ে আসার কারণ কি? বিক্রম বলল, ওই যে একটা মিথ্যে কথা বলে দিলেন তার জন্য। বিক্রম বলল, কি মিথ্যে বলেছি আমি? বিকাশ বলল, মাধবী দেবী যেদিন মারা গেলেন সেদিন আপনি এখানেই ছিলেন, এই বাড়িতেই ছিলেন, অথচ আমাকে বললেন আপনি সেদিন বাইরে ছিলেন। মিনু সাক্ষী আছে, ও খবর পেয়ে এসে দেখেছিল আপনি তখন এখানেই ছিলেন। বিক্রম বলল, তাতে কি প্রমাণিত হয়? বিকাশ বলল, প্রমাণ তো অনেক কিছুই করতে হবে। আপনার সাথে কৃষ্ণার প্রেমের সম্পর্ক আছে, তাই না? বিক্রম আনন্দবাবুর দিকে তাকিয়ে বলল, এইসব মিথ্যে দাদা, আমার সাথে কৃষ্ণার কোনো প্রেমের সম্পর্ক নেই। বিকাশ বলল, কৃষ্ণার ফোনের কল রেকর্ড চেক করেছি, ওর বান্ধবীর মুখে শুনেছি ও একজনের সাথে কথা বলতো। কল রেকর্ডে কারুর নাম্বার পাইনি, শুধু আপনার সাথে কথা হতো ঘন্টার পর ঘন্টা। মাধবী দেবী আপনাকে বিশ্বাস করতেন, ওনার অনুপস্থিতিতে আপনি কৃষ্ণার কাছে আসতেন। মিনু সাক্ষী আছে কিন্তু। কৃষ্ণা প্রেগনেন্ট হওয়ার পর কিছুতেই মুখ খুলতে চায়নি, কারণ ও ভালো করে জানতো এই ব্যাপারটা কেউই মেনে নেবে না, কারণ আপনার আর ওর বয়সের ব্যবধান অনেক। মাধবী দেবী আর কোনো উপায় না দেখে কৃষ্ণাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ওখানে যা ব্যবস্থা নেওয়ার উনি নেন, কিন্তু তারপর থেকেই কৃষ্ণার উপর নজরদারি বাড়িয়ে দেন। দুজনের প্রেমটা ঠিক আর জমে উঠছিল না, তাই আপনারা দুজনে মিলে মাধবী দেবীর ওষুধ পরিবর্তন করে দেন। মিনুর কাছে জানতে পেরেছি কৃষ্ণা ওর মাকে ওষুধ দিত, সব কিছু জলের মতো পরিষ্কার। এবার আপনাদের দুজনের মধ্যে কেউ একজন সেদিনের রাতের বর্ণনা দিলে ভালো হয়। কৃষ্ণা ধপাস করে চেয়ারে বসে পড়ল। বিক্রম মুখ নামিয়ে রেখেছে। আনন্দবাবু দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছেন, ওনার পা থেকে যেন মাটি সরে যাচ্ছে। সবাই চুপচাপ। সেই সময় মাধবী দেবীর দাদা আর বৌদি ভেতরে এলেন। কৃষ্ণা বলা শুরু করল, ওষুধটা বিক্রম এনে দিয়েছিল। ওষুধটা খেলেই মাধবী দেবী কেমন যেন একটা ঘুরে থাকতেন। বিক্রম সবটা জেনে বলেছিল, বৌঠান এইসব কথা আনন্দ দাদাকে জানাবেন না, আমরা বরং কৃষ্ণার প্রেমিককে খোঁজার চেষ্টা করব। মাধবী দেবী তখনও বিক্রমের আসল চেহারা জানত না, খুব বিশ্বাস করত বিক্রমকে। বিক্রম এমনিতেই পূজা পাঠ খুব করত। মাধবী দেবীকে প্রায় দিন নানা রকম উপবাস করতে বলতো। খালি পেটে বেশিরভাগ সময় থাকতেন মাধবী, সাথে হাইড্রোজের ওষুধ। সেই দিন বিক্রম বলেছিল, কৃষ্ণার ভালোর জন্য মাধবীকে মরতে হবে, তাহলেই কৃষ্ণার সব দোষ কেটে যাবে। মাধবী মেয়েকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসত। মেয়ের জন্য কোনটা ঠিক কোনটা ভুল এসবের তোয়াক্কা না করে বিক্রমের কথা মতো ঠিক রাত 9টায় তিনি এই কাজ করেন। অবশ্য তখন বিক্রম এই বাড়িতেই ছিল। সবাই চুপ করে শুনছে। আনন্দবাবু হাউমাউ করে কেঁদে উঠলেন। মাধবী দেবীর দাদা আর বৌদি মিলে তাকে ঘরে নিয়ে গেলেন। কৃষ্ণা আর বিক্রমবাবুকে পুলিশে ধরে নিয়ে গেলেন। ফুলটা অনেক আগেই ফেলে দিয়েছে রঞ্জনা। হেঁটে হেঁটে আসছে দুজনেই যেখানে গাড়ি রাখা আছে। সেখানে আসতেই ছোটু বলল, সঠিক সময়ে আমি পুলিশকে ফোন করে দিয়েছিলাম বিকাশদা। বিকাশ বলল, গুড জব ছোটু, যা এবার বাড়ি চলে যা। গাড়িতে চাপলো দুজনে, কিন্তু কারোর মুখে কোনো কথা নেই।
রঞ্জনার বাড়ির কাছে এসে গাড়ি থামল। রঞ্জনা নেমে পড়ল। বিকাশ বলল, কাল কখন ফ্রি থাকবে? রঞ্জনা অবাক হয়ে বলল, কেন? বিকাশ বলল, জেলে নিয়ে যেতাম, বিক্রমবাবুর সাথে দেখা করানোর জন্য। রঞ্জনা মুখ নামিয়ে বলল, যত ঢং। বিকাশ বলল, কাল বিকেলে রেডি থাকবে। এই কেসটা সমাধান করার জন্য একটা সেলিব্রেশন তো করতেই হবে। বিকাশ চলে গেল। রঞ্জনা কিছুক্ষণ দাঁড়িয়েছিল বাইরে। তার ঠোঁটে তখনও হাসি ছিল।